সমস্ত ইতিহাস জুড়ে ভারতীয় মহিলারা সামাজিক পরিবর্তনে নিজের ভূমিকা পালন করেছে। গুরুত্বপূর্ণ আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করেছে তারা এবং সমাজের অমূল্য অবদান রেখেছে। কিন্তু আমাদের ইতিহাস বইগুলিতে তাদের অবদানগুলি খুব সহজেই ভুলে যাওয়া হয়। এমনই একজন বিস্মিত নায়িকা হলেন রানী রাসমণি। একজন রানী যিনি সত্যিকারের রানী ছিলেন না, তবুও মানুষের হৃদয়ে এতটাই রাজত্ব করেছিলেন যে তারা তাকে এই সম্মান বা উপাধিতে ভূষিত করেছেন। নির্ভীকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করা থেকে শুরু করে বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা পর্যন্ত রানী রাসমণি কলকাতার ইতিহাসে তার অমুক চিহ্ন রেখে গেছেন। রানী রাসমণি 1993 সালের 28শে সেপ্টেম্বর বাংলার হালি শহরের কোনা নামক একটি ছোট্ট গ্রামে একটি কৃষিজীবী মৎস্য পরিবারে জন্মগ্রহণ করেন। 7 বছর বয়সে তিনি হয়েছিলেন মাতৃহারা। অসামান্য সৌন্দর্যের অধিকারী রানী রাসমণি মাত্র 11 বছর বয়সে 1804 খ্রিস্টাব্দে কলকাতার চানবাজারের এক ধনী জমিদার বাবু রাজচন্দ্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জমিদার প্রীতিরাম দাসের বড় ছেলে এই রাজচন্দ্র ছিলেন এক রাজকীয় মানুষ। তার ঐশ্বর্য এবং ধ্যান দান ছিল বিস্ময়কর। এইরকম এক ধনী পরিবারে সুদূর পল্লীচরণের এক দরিদ্র কন্যা বুধয় আসার ব্যাপারটা রীতিমতো অবিশ্বাসীয়, অথচ সেই ঘটনা ঘটেছিল। বিয়ের পর রাজচন্দ্রের আরও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়, ফলে রাসমণি বাড়ির লক্ষ্মী স্বরূপ আদৃত হয়েছিলেন। রাজচন্দ্র দাস ছিলেন একজন প্রগতিশীল শিক্ষিত ব্যক্তিত্ব। রাসমণির বুদ্ধি দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি এবং তাকে তার বাণিজ্য ব্যবসায় নিরবিচ্ছিন্নে প্রবেশ অধিকার দিয়েছিলেন। একসাথে মিলে তারা একটি বিশাল ব্যবসা গড়ে তোলেন, কিন্তু তাদের সম্পদের বেশিরভাগ অংশই জনকল্যাণের জন্য ব্যয় করা হতো। রাসমণির বিশাল জনহিতকর কার্যগুলির পিছনে তার স্বামী রাজচন্দ্রের অবদান ছিল বিরাট। রাজচন্দ্র তার স্ত্রীকে জনহিতকর কাজ করার ক্ষেত্রে সর্বদা উৎসাহ দিতেন এবং পাশাপাশি নিজের স্ত্রীর পাশেও থাকতেন একজন বন্ধুর মতো করে। মাত্র 44 বছর বয়সে 1830 সালে রানী রাসমণি বিধবা হন। তার কোনো ছেলে ছিল না। এক পাশে বিশাল সম্পত্তি, অন্যদিকে 4 কন্যা নিয়ে কঠিন অবস্থায় পড়েও ব্যক্তিত্বময়ী রানী রাসমণি যোগ্যতার সঙ্গেও তার কর্তব্য পালন করেছিলেন। তৃতীয় কন্যা করুণার সঙ্গে বিবাহ হয়েছিল মথুরনাথ বিশ্বাসের। করুণার অকাল মৃত্যুর পর রাসমণি মথুরবাবুর সঙ্গে তিনি চতুর্থ কন্যা জগদম্বার বিবাহ দেন এবং জামাতাকে বিষয় সম্পত্তি দেখার দায়িত্ব দেন। মথুরবাবুকে কাছে রেখে দেওয়া সুরক্ষিত হয়েছিল। তার বিষয় ও সম্পত্তি এবং বৈবাহিক জীবন থেকে ধর্মীয় জীবনের দিকে যাওয়া রানীর পক্ষে সহজ ছিল না। রাসমণির দান ধ্যান এবং পূর্ণকর্মের তুলনা পাওয়া বিরল। তার পিতার মৃত্যুর পর তার কন্যার করণীয় পারলৌকিক করতে গঙ্গায় গিয়ে তিনি দেখেন ঘাট ভাঙ্গা, অর্ধসত্র। তার মধ্যেই মানুষকে গঙ্গার ঘাটে প্রয়োজন কৃতিত্ব ও স্নানাদি করতে হয়। রাসমণির অনুরোধে রাজচন্দ্র প্রচুর অর্থ ব্যয় করে গঙ্গার ঘাট ও ঘাটে যাওয়ার রাস্তা তৈরি করে দেন। সেই ঘাটের নাম হয় বাবুঘাট, যা আজও বর্তমান। বাবুঘাটে গেলে আজও দেখা যায় লেখা আছে ভারতীয় গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ব্যারিকেটের অনুমতিক্রমে এবং বাবু রাজচন্দ্র দাসের অর্থ ব্যয়ে 1830 খ্রিস্টাব্দে এই ঘাটটি নির্মিত এবং ইহার নাম বাবু রাজচন্দ্র ঘাট। রাজচন্দ্রের শ্রাদ্ধ কার্যের সময় তিনি প্রায় 6000 রূপার মুদ্রা ব্রাহ্মণদের দান করেছিলেন। তিনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেন বিভিন্ন পূজা ও ব্রত উপলক্ষে। রাসমণি বাংলা 1245 সনে 100 লক্ষ টাকা ব্যয় করে রূপর রথ তৈরি করে পথে বের করেছিলেন। সেই শুভযাত্রার সামনে এবং পিছনে ছিল শত শত গায়ক ও বাদক। একই জাঁকজমকে তিনি পরপর কয়েক বছর ধরে শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা উৎসব পালন করেছিলেন। তিনি প্রতি বছর যেহেতু দুর্গাপূজা করতেন, তার খরচ হতো তখনকার সময়ে 50 থেকে 60,000 টাকা। একই রকমের ধুমধামের সাথে তিনি জন্মাষ্টমী, বাসন্তী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা প্রভৃতি সম্পন্ন করতেন। সেই কালে তীর্থ যেতে যেহেতু পায়ে হেঁটে ও নৌকা যুগে পুরী যাওয়ার কোনো ভালো ব্যবস্থা ছিল না বলে রানী রাসমণি রাস্তাও তৈরি করে দিয়েছিলেন। কেবল তাই নয়, জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য 3টি হীরকখচিত মুকুট তৈরি করে মন্দির কর্তৃপক্ষের হাতে দিয়েছিলেন। এর জন্য খরচ হয়েছিল প্রায় তার 60,000 টাকা। রাসমণি তীর্থযাত্রায় বেরিয়ে দান ধ্যান, ঘাট ও মন্দির তৈরি প্রভৃতি কাজে 4 বছরে ব্যয় করেছিলেন তখনকার সময়ে প্রায় 5 লক্ষ টাকা, যা আজকে কয়েক কোটির সমান। কালীঘাটের বাগানবাড়ি, পুকুর ও আদিগঙ্গা পাকা ঘাট তৈরি করেছিলেন রানী রাসমণি। তাছাড়া তিনি 8 মাইল দৈর্ঘ্য পুরান খাল খনন করিয়ে মধুমতি নদীর সাথে যুক্ত করার ব্যবস্থা করেন। এর ফলে কৃষকদের চাষের কাজে বিশেষ উপকার সাধিত হয়। কৃষকরা তাকে মাতৃকণা শ্রদ্ধা জানাতো। রানী তার প্রজাদের কাছে ছিলেন মায়ের মতো। শিশু যেমন তার মায়ের কাছে নির্ভর হয়ে আবদার বা দাবি জানায়, তেমনি প্রজারাও রাসমণির কাছে
অভাব ও অভিযোগের কথা নির্ভয়ে নিঃসংকোচে জানাতে পারত। একদিন এক ঘটনা ঘটে। রাসমণির প্রজাদের মধ্যে অনেকেরই জীবিকা ছিল গঙ্গায় মাছ ধরা। 1840-এর দশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার মুনাফাকে কেন্দ্র করে বেঙ্গল প্রেসিডেন্সির মধ্য দিয়ে প্রবাহিত গঙ্গা নদীর উপর বাণিজ্যিক প্রসারণের দিকে মনোনিবেশ করেছিলেন। গঙ্গা নদীর এই অঞ্চলটি মাছ ধরা জেলেদের জন্য ছিল এক জীবনরেখা, যারা সচেত থাকার পাশাপাশি তাদের জীবিকা নির্বাহের জন্য এটির উপর নির্ভরশীল ছিল। মৎস্যজীবীদের ছোট নৌকা ও পরিচালনের প্রতিবদ্ধতা সৃষ্টি করে এই যুক্তি দেখিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাছ ধরার নৌকার উপরে আরোপ করে নদীতে মাছ ধরা কার্যক্রম কমিয়ে অতিরিক্ত রাজস্ব আদায়ের এটি ছিল তাদের একটি দ্রুত উপায়। উদ্বিগ্ন জেলেরা তাদের জমিদারের কাছে নালিশ জানায়। মামলার জন্য তারা কলকাতাও ভ্রমণ করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তাই শেষ উপায়ে তারা রানী রাসমণির কাছে আসেন। এরপর যা ঘটেছিল তা সত্যি চমৎকার। রাসমণি 10,000 টাকা দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে হুগলি নদীর 10 কিলোমিটার প্রসারিত অঞ্চল ইজারা বা লিজ হিসাবে নেন। তারপর তিনি হুগলি নদী জুড়ে 2টি বিশাল লোহার শিকল দিয়ে ইজারা নেওয়া অঞ্চলটিকে ব্যারিকেড করে দেন এবং জেলেদের বলে দেন এই অঞ্চলটির মধ্যেই যেন তারা জাল ফেলেন। এই চৌকুশ পদক্ষেপ কোম্পানি আদিবাসীদের হতবাক ও বিচলিত করে ফেলেছিল। এটি হুগলির সমস্ত নদীপথের যান চলাচল বন্ধ করে দেয়। তারা রাসমণির কাছে ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেছিলেন বাণিজ্যিক ট্রিনশিপ গুলি তার ইজারায় মাছ ধরার কার্যক্রমকে প্রভাবিত করেছে, তাই তার সম্পত্তি রক্ষার জন্য এই পদক্ষেপ নিয়েছে। কোম্পানি কোনোরকম জোর কাটালে তিনি আদালতে যাওয়ারও হুমকি দেন। ব্যারিকেডের দুপাশে সারি দিয়ে স্টিম শিপগুলি দাঁড়িয়ে থাকায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী রাসমণির কাছে চুক্তিতে আসতে বাধ্য হয়। মাছ ধরার উপর করও প্রত্যাহার করা হয় এবং জেলেদের রক্ষা করে তাদের গঙ্গায় আবাদ প্রবেশের অধিকার দেওয়া হয়েছিল। রানী রাসমণি ছিলেন একজন দূরদর্শী নেত্রী, যিনি নারীদের শিক্ষায় বিশ্বাস রাখতেন। তিনি মেয়েদের জন্য বেশ কয়েকটি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এমন সময় নারী শিক্ষাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো না। তার প্রচেষ্টায় বাংলায় নারী শিক্ষা ও ক্ষমতায় আনার পথ প্রশস্ত করেছিলেন। রানী রাসমণির আরেক গুরুত্বপূর্ণ অবদান ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন কট্টর সমর্থক ছিলেন এবং বিপ্লবীদের আর্থিক ও নৈতিক সমর্থন দিয়েছিলেন। এমনকি তিনি বিপ্লবীদের আশ্রয় হিসাবে তার প্রাসাদ বাড়িটির প্রস্তাব দিয়েছিলেন, যাতে তারা ব্রিটিশদের কাছ থেকে লুকিয়ে থাকতে পারতেন। 1861 সালের 19শে ফেব্রুয়ারি রানী রাসমণি কালীঘাটে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পরবর্তীকালে তার পার্থিব দেহ কেওড়াতলা শ্মশানে চন্দনকাঠে দাহ করা হয়। মাত্র 68 বছর বয়সে মহীয় শিরোমণি জীবনাবসান হয়েছিল। রানীমার অসীম মহত্ববোধ এবং অসাধারণ মানুষের প্রীতি দয়াসুলভ ব্যবহারের জন্য তিনি লোকমান্য সম্মানে ভূষিত হয়েছিলেন। ভারত সরকার রানী রাসমণির স্মৃতি রক্ষার্থে এক সরব ডাক টিকিট প্রকাশ করেছিলেন। তার মৃত্যুর পরবর্তীকালে আজও দক্ষিণেশ্বর কালী মন্দিরটি রানী রাসমণির দর্শনের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে, যা রামকৃষ্ণ পরমহংসের মতো মহান সাধকদের সাধনা ক্ষেত্র হয়ে উঠেছিল। আজও বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর মন্দিরে আসেন ঠাকুর দর্শন করতে। রানী রাসমণি কখনো তার সেবার বিনিময়ে জনসাধারণের কাছ থেকে লাভের প্রত্যাশা করেননি। উপরন্তু তাদেরই সর্বদা উপহার স্বরূপ প্রদান করে গেছেন বিভিন্ন সামগ্রী। এই মহিষী রমণীর মহান কর্মই তাকে করে তুলেছে আপামুর জনসাধারণের কাছে চিরস্মরণীয়। অর্থের সদ্ব্যবহার কিভাবে করা যায় তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন। তার বিভিন্ন জনহিতকর কাজের মধ্য দিয়ে অসহায় মানুষদের সাহায্যের কথা ভেবে তার পুরো জীবন সমর্পণ করে রানী রাসমণি বাংলার ইতিহাসে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।